নারী মানেই ধ্বংস। রোম পুড়েছিল নারীর জন্য। এই নারী কত দেশকে ধ্বংস করেছে গোপনে তার ইয়াত্তা নেই। নতুন করে তাতে যুক্ত হলো ইরান। গুপ্তচর হিসেবে নারীদের ব্যবহার সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। বলা চলে প্রায় ক্ষেত্রেই এক অব্যর্থ অস্ত্র এই গুপ্তচর নারী। কেননা সেই নারী ঢুকে যেতে পারে আপনার অন্তর্মহলে, যেখানে রয়েছে আপনার স্ত্রী, মা, বোন, যারা আপনার ব্যাপারে তথ্যের ভাণ্ডার। রয়েছে ভালোবাসা ও দেহের ফাঁদে ফেলে আপনার থেকে তথ্য নেয়া কিংবা ব্ল্যাকমেল করার উপায়। রয়েছে নারী হিসেবে অসহায় ভাব নিয়ে আপনার থেকে আপনার সরলতার সুযোগে কার্য উদ্ধার করা। ইরানের হৃদয়ে পৌঁছে যাওয়া এমনই এক নারী গুপ্তচর ক্যাথরিন পেরেজ শাকদাম, যিনি ছিলেন একজন ফরাসি তরুণী। তার ক্যামোফ্লেজের অংশ হিসেবে ইসলাম গ্রহণ করেছিলেন এবং নিজেকে শিয়াপন্থী হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি ইরানি বিপ্লবের প্রশংসা করেন, বিলায়েতে ফিকহ এর সমর্থনে লেখালেখি করেন। ফলে সহজেই সেই গুপ্তচর শিয়া ইরানিদের সরল বিশ্বাস অর্জন করে নিয়েছিল। নিজেকে শিয়া সমাজে আরও গ্রহণযোগ্য করে তুলতে এমনই প্রবন্ধ লেখেন। সেই প্রবন্ধ এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওয়েবসাইটেও প্রকাশিত হয়। অবশ্য তার বেশিরভাগ কাজ, লিখা, আইডিয়া ছিল মোসাদের দেয়া, কিন্তু নিজেদের মতাদর্শে বিশ্বাসী হয়ে যাওয়া এমন বিদেশি নারীর প্রতি সহজে ইরানিদের সিম্প্যাথি এবং বিশ্বাস জন্মে যায়। আসলে এই সমস্ত গুপ্তচরদের এমনভাবেই ট্রেনিং দেয়া হয় যে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে এবং সম্ভাব্য সকল সিচুয়েশন উতরে যেতে পারে, সকলের কাছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য করে তুলতে পারে নিজেকে। এই ক্যাথরিন পেরেজ এর মুখোশের আড়ালে ছিল মোসাদ। তারাই তাকে তৈরি করে, সমস্ত পরিকল্পনা ও উপকরণ দিয়ে ইরানের সর্বনাশ করতে তাকে তৈরি করে। ক্যাথরিন পেরেজের ব্যাকগ্রাউন্ড ছিল পরিষ্কার, যাতে কেউ তাকে সন্দেহ করতে না পারে। মোসাদ এমনি করে তাদের বহু এজেন্ট বহু জায়গায় রোপণ করে, যাদের পরিচয় তারা নিজেদের ক্ষমতা বলে তৈরি করে কিংবা লোভ, ক্ষমতা বা ব্ল্যাকমেল দিয়ে এই সমস্ত এজেন্টদের রিক্রুট করে। এরকম নানা এজেন্ট ও স্লিপার এজেন্ট ছড়িয়ে রয়েছে সমগ্র বিশ্বের প্রতিটি দেশে। এমনকি এইসব এজেন্টের টার্গেটেড ব্যক্তিকে বিয়ে করে তার সাথে বহু বছর ধরে কোনো সন্দেহ না জাগিয়ে সংসারও চালিয়ে যেতে পারে। ক্যাথরিন ছিলেন না কোনো সাধারণ গুপ্তচর। তিনি ইরানে প্রবেশ করেছিলেন লেখিকা, সাংবাদিক ও চিন্তাবিদ হিসেবে। তিনি বিভিন্ন রাজনীতিকদের সাথে ঘনিষ্ঠ হন, রেভলিউশনারি গার্ডদের সঙ্গে বসেন, এমনকি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও সাক্ষাৎ করেন। এতটাই বিশ্বস্ততা অর্জন করেছিলেন এই গুপ্তচর, এমনকি গবেষণার অজুহাতে তিনি সংবেদনশীল অনেক এলাকাও পরিদর্শন করেন। এসবের জন্য নানা ব্যক্তিকে আলাদাভাবে ম্যানেজ করেছিলেন তিনি। কিন্তু সবচেয়ে বিপজ্জনক ছিল নারী মহলে তার প্রবেশ। তিনি উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, তাদের বিশ্বাস অর্জন করেন যেন তিনিও তাদের একজন। সাধারণ মহিলাদের মতো তারাও তাদের স্বামী এবং পরিবার নিয়ে নানা কথা বলতেন, আর এই গুপ্তচর সেই সমস্ত তথ্য পাচার করত মোসাদের কাছে। ঘরের মহিলারা খোলামেলা বলতেন স্বামীদের কাজ, থাকার স্থান, ভ্রমণের সময়সূচি, দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে, তাদের দুঃখ কষ্ট সম্পর্কে। এসব থেকে নানা তথ্য বেরিয়ে আসতো। প্রতিটি কথা রেকর্ড হতো, প্রতিটি তথ্য পাঠানো হতো বাহিরে মোসাদের কাছে। পরবর্তীতে এই তথ্যগুলোর ভিত্তিতে নির্ধারণ করা হতো লক্ষ্যবস্তু, বের করা হতো তাদের দুর্বলতা, টার্গেটেড ব্যক্তিদের অভ্যাস, রুটিন, চলাচলের রুট, বিপদের আশ্রয়স্থল ও তাকে সহযোগিতা করতে পারে, লুকিয়ে থাকতে পারে, এমন সকল তথ্য বের করা হতো। তারপর একে একে সংগঠিত হতো হত্যাকাণ্ড। নারীদের মুখ থেকে বলা নিষ্পাপ কথাগুলোই হয়ে উঠেছিল তাদের স্বামীদের মৃত্যুর কারণ। সরল বিশ্বাসে অন্দরমহলে প্রবেশ করতে দেয়াই হয়েছিল তাদের কাল। এমন বহু ক্যাথরিন পেরেজ ছিল, আছে এবং থাকবে ইরানের বুকের মাঝখানে, যারা ইরানের বুকে ছুরি চালাতে সব ব্যবস্থা করে রেখেছে। লম্বা সময় প্ল্যানিং এবং ধাপে ধাপে এগিয়ে যাওয়ায় এই কাজ সহজ হয়েছে। যখনই তার প্রতি সন্দেহ দেখা দেয়, তখনই তিনি ইরান ছেড়ে চলে যান, ঠিক সময়, ঠিক ধরা পড়ার আগেই। কেননা মোসাদের কাছে অন্য মাধ্যম থেকে তথ্য পৌঁছে গিয়েছিল, তাই তারা তাদের মূল্যবান গুপ্তচর অ্যাসেট ইরানের হাতে পড়ে তাদেরই তথ্য ফাঁস হোক, তা তারা চায়নি। এজন্যই দেখবেন অনেক গুপ্তচর ধরা পড়ার সময় আত্মহত্যা করে, বিশেষ করে ফলস দাঁতে থাকা বিষাক্ত পিল খেয়ে।
এভাবেই তাদেরকে ট্রেনিং দেওয়া হয় যে কোনোভাবেই ধরা পড়া চলবে না। পালিয়ে যাওয়ার আগেই ক্যাথেরিন পেরেস ততক্ষণে তার কাজ শেষ করে ফেলেছেন। তার সংগ্রহ করা তথ্যে ইরানের উপর মোসাদ ভয়ানক আঘাত হানতে পেরেছে। এই সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করেই ইসরায়েল এখনও পরিচালনা করছে একের পর এক নিখুঁত অভিযান, যার মূল উৎস ক্যাথেরিনের হাত থেকে ইরানিদের ঘর থেকে পাওয়া সমস্ত গোপন তথ্য। বলা চলে নারীর হাত ধরেই ইরানের সর্বনাশ হলো। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসাইন সালামি, ক্ষেপণাস্ত্র কর্মসূচির শীর্ষ কর্মকর্তা আমির আলী হাজিজাদে এবং গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হয়েছেন। এরা সবাই খামেনির ইনার সার্কেলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। জাতীয় নিরাপত্তা থেকে আঞ্চলিক কৌশল সব সিদ্ধান্তই যাদের হাতে ছিল। খামেনির নেতৃত্বাধীন এই মহলটি সাধারণত 15 থেকে 20 জন উচ্চ পর্যায়ের উপদেষ্টা সমন্বয়ে গঠিত, যাদের মধ্যে রয়েছেন সামরিক কমান্ডার, শীর্ষস্থানীয় আলেম এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রয়োজন অনুসারে তাদের ডেকে সিদ্ধান্ত নেওয়া হয়। একটি সূত্র রয়টার্সকে বলেছে, এই মুহূর্তে খামেনি ভয়াবহ নিঃসঙ্গতায় ভুগছেন। তার চারপাশে যারা থাকতেন একের পর এক তাদের হারিয়ে যাচ্ছেন। ভুল সিদ্ধান্ত নেয়ার ঝুঁকি অত্যন্ত বড়। এই সমস্ত পদে সামরিক কৌশল ও গোয়েন্দা সমন্বয় করা প্রয়োজন, যেখানে আইআরজিসি নেতাদের অভাব স্পষ্ট হয়ে পড়েছে। উল্লেখযোগ্য হল, এই বাহিনী ইরানের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি আঞ্চলিক আধিপত্যের রূপরেখা তৈরি করে থাকে। সর্বশেষ সংকট আরও ভয়াবহ হয়ে উঠেছে যখন ইসরায়েল অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষ জোটের গুরুত্বপূর্ণ অংশীদারকেও টার্গেট করছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন গত বছরের সেপ্টেম্বর মাসে এক হামলায়, এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের হাতে ক্ষমতা হারিয়েছেন গত ডিসেম্বরে। সার্বিকভাবে ইঙ্গিত মিলছে, ইসরায়েল কেবল ইরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা ধ্বংস করতেই নয়, বরং সরাসরি সর্বোচ্চ নেতৃত্ব কাঠামোকেও ভেঙে দিতে সক্রিয়ভাবে আঘাত হানছে। এটা কেবল গুপ্তচর ও মোসাদের সফলতা নয়, এটা রাষ্ট্র স্তরের নিরাপত্তা ও গোয়েন্দা বিপর্যয়, যার দাম চোকাতে হচ্ছে ইরানকে। টেক্স রিপোর্ট, বাংলার আওয়াজ।